আসসালামু আলাইকুম। আজ ১৬ই মে ২০২৫ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু ময়ূক। পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি ভারতের, যা বললেন মার্কিন বিশ্লেষক। মরণ বাঁধ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ। এবার বিস্তারিত। স্লোগানে উত্তাল ভারত। মোদি হটাও ভারত বাঁচাও। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোয় খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা। মোদি আর তার দল বিজেপির উপর চড়াও হয়েছেন এবার দেশটির হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ২৬০ জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলামোফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, বাংলাদেশিদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই। সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী। শুধু কি তাই, বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা। এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শও দেন তিনি। এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের। কলকাতার সব ব্যবসায়ীরা এবার একজোট হয়ে হামলে পড়েছেন মুসলমানদের ২৬০টি লাশ চাওয়া শুভেন্দুর উপর। আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন তো ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকেই প্রোপাগান্ডা ছড়ানোতে ব্যস্ত ছিল। বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবোল তাবোল সব মিথ্যে না ছড়ালে তার যেন চলেই না। জানা যায়, পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছেন সাধারণ আমজনতা। এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা। ভারতের টালমাটাল অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ পাকিস্তানে সামরিক অভিযান চালানোকে চরম বিলাসিতা হিসেবে দেখছেন দেশটির বহু নাগরিক। কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের নামে পাকিস্তানে হামলা চালান, যেখানে মূলত সাধারণ বেসামরিক নাগরিকরাই ক্ষতির শিকার হন। এই অভিযানে ভারতের আধুনিক রাফাল সহ অন্তত ৬টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়। পাকিস্তানের পাল্টা প্রতিরোধে দেশটির প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২.৫ লাখ কোটি টাকার সমপরিমাণ। এই বিপুল ক্ষতির খবরে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে তীব্র মোদি বিরোধী ক্ষোভ ও বিক্ষোভ। তবে এসব আন্দোলনকে দুর্বল করতে ভারতীয় প্রভাবশালী মিডিয়াগুলো আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী বলে আখ্যা দিচ্ছে এবং এটিকে মুসলিম সম্প্রদায়ের আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অথচ বাস্তবে সব ধর্ম বর্ণের মানুষই এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের যুক্তি, যেখানে দেশের অর্থনীতি ভেঙে পড়ার মুখে, সেখানে এক অনিশ্চিত যুদ্ধে জড়িয়ে এত বড় ক্ষতির কোনো যৌক্তিকতা নেই। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, পেহেলগাম হামলার সময় কিভাবে সেনা মোতায়েন হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছিল? সরকার এখনও তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। অনেকেরই দাবি, মোদী সরকার রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে হিন্দুত্ববাদ উস্কে দিতেই এই উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের বড় একটি অংশই মনে করছে, পাকিস্তানের বিরুদ্ধে এত বড় অভিযানে গিয়ে ভারতের এই বিপর্যয় কেবল পরাজয় নয়, বরং সরকারের দৃষ্টিভঙ্গির বিপর্যয়ও, যার খেসারত দিতে হচ্ছে গোটা জাতিকে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে বাকওয়াস বা নিরর্থক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ডক্টর সি ক্রিস্টিন ফেয়ার। ভারতের সাংবাদিক করণ থাপারের সঞ্চালনায় দ্য ওয়ার এর দ্য ইন্টারভিউ উইথ করণ থাপারের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। করণ থাপার তাকে প্রশ্ন করেন, ভারতীয় বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস এয়ার মার্শাল ভর্তি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ভারত নাকি একাধিক পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমনকি তিনি উল্লেখ করেন, পাকিস্তানের চকলালা, রহিম ইয়ার খান, সরগোধা, জ্যাকবাবাদ ও
ফোলারির বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে উপগ্রহ চিত্রে। এর জবাবে ডক্টর ফেয়ার বলেন, পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভয়াবহ ধ্বংসের কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের 20% বিমান বাহিনী ধ্বংস হয়েছে। এই দাবি শুনে আমি হতবাক, আগে কখনো শুনিনি। এই দাবি মিথ্যা এবং অবিশ্বাস্য। করণ থাপার যখন সরাসরি প্রশ্ন করেন, ভারতীয় বিমান বাহিনী বলছে যে তারা এক বা একাধিক পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে, আপনি এই দাবিকে কিভাবে দেখেন? তখন ডক্টর ফেয়ার বলেন, বাকওয়াস। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো প্রমাণ নেই। চীনের তৈরি চেংদু যে চেনসি মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানি এয়ারফোর্স। তবে এই বিমান বা অন্য কোনো পাকিস্তানি জেট ভূপাতিত হয়েছে এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে মন্তব্য বিশ্লেষকদের। এবার দেশের খবর। জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে বাংলাদেশের ইতিহাসে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন। তিনি আরও বলেন, সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। শুক্রবার কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমরা এখান থেকে এক চুল পরিমাণে সরব না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, হুমকি ধামকি দেয়, যদি স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব এবং এই আন্দোলন আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে আমরা জানি না, এর দায় দায়িত্ব আমরা নেব না। তিনি আরও বলেন, আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিয়েন না। আমরা বেয়াদবি করতে চাই না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমাদের জীবন মরণের সঙ্গে জড়িত এই দাবি, সুতরাং আমাদের দাবি মানতেই হবে। দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনাম, ভারতের মরণ বাঁধ ফারাক্কায় ক্ষতিগ্রস্ত দেশের 6 কোটি মানুষ। প্রতিবেদনে বলা হয়, পদ্মার উজানে ফারাক্কায় বাঁধ তৈরি করে গঙ্গার পানি একতরফা প্রত্যাহারের ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে 1976 সালের এ দিনে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে এর লং মার্চ অনুষ্ঠিত হয়। দিনটি ফারাক্কা দিবস হিসেবেও পরিচিত। পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মৌলানা ভাসানীর নেতৃত্বে এর লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে দেশের অন্তত 6 কোটি মানুষ সেচ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গঙ্গা পদ্মার প্রায় 2000 কিলোমিটার নৌপথ অকার্যকর হয়ে পড়েছে। লবণাক্ততার কারণে খুলনা অঞ্চলে ধান উৎপাদন কমে গেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। এটি চক্রান্তের অংশ। বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নেই। কেউ কেউ এই পরিবেশটাকে ঘোলাটে করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে, অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে, এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে, আলোচনা করে আবার বিদায় দিতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে 17 বছর লুটপাট হয়েছে, অনিয়ম অত্যাচার হয়েছে, একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। অন্তর্বর্তী সরকার অল্প কয়েকদিনের মধ্যে সব দাবি মানতে পারবে না। অনেকে দাবি তুলবে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, সমাধানেরও চেষ্টা বাইর করতে হবে। কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদের পিটিয়েছে এটাও কিন্তু ঠিক করেনি। এর ভেতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। ষড়যন্ত্রটা হচ্ছে পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য, ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য। একটি চক্র অর্থকড়ি নিয়ে বসে আছে, তারা দূর থেকে এই কাজগুলো করাচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সমাজের ছোট হোক বড় হোক, প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কর্মক্ষমতা রয়েছে। ধরুন আপনি কাউকে বিপদে ফেলতে পারেন, কিন্তু এই কাজটি আপনি করেন না। এটা হচ্ছে আপনার মহানুভবতা এবং ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সংযমী ভূমিকা। অন্যদিকে সমাজের কোনো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আপনি আপনার সক্ষমতার সবটুকু প্রয়োগ করলেন, এটা আবার বড় ধরনের আরেক মহানুভবতা। সুতরাং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এবং ক্ষমতা প্রয়োগ না করার ক্ষেত্রে দুদিকেই আপনাকে অবশ্যই কর্মতৎপর এবং সংযমী হতে হবে। তবেই আপনি আমি সবাই প্রকৃত মানুষ হতে পারবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের ওপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সঙ্গে নাকচ করেছে ভারত সরকার। স্থানীয় সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি খণ্ডন করে বলেন, আলোচনা এখনও চলছে এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। আগের দিন অবশ্য পুরোই উল্টো কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছিলেন, দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের ওপর মূলত কোনো শুল্ক আরোপ না করেই পণ্য নিতে চাচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছিলেন, যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এবং উভয় দেশের জন্য কার্যকর হতে হবে। বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা। চুক্তি না হওয়া পর্যন্ত এর ওপর কোনো রায় দেয়া আগাম বলা হয়ে যাবে সংবাদ সংস্থাগুলোকে, বলেন তিনি। ট্রাম্প বলেন, ভারত আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে মূলত তারা আমাদের ওপর কোনো শুল্ক আরোপ না করতে সম্মত হয়েছে। আমি বলেছিলাম, টিম, আমরা তোমাদের সাথে সত্যি ভালো ব্যবহার করছি। বছরের পর বছর ধরে তুমি চীনে যে সমস্ত কারখানা তৈরি করেছ, আমরা তা সহ্য করেছি। ভারতে তুমি যে কারখানা তৈরি করবে তাতে আমাদের কোনো আগ্রহ নেই। ভারত নিজেরাই নিজেদের সামাল দিতে পারে। যেহেতু ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্ককে বাণিজ্য ঘাটতির জন্য দায়ী করেছেন, তাই গাড়ি ও কৃষি পণ্য ছাড়া সবকিছুর ওপর শুল্ক কমিয়ে ভারত একটি জিরো ফর জিরো নীতি গ্রহণ করে। প্রথম দিন থেকেই 90% মার্কিন রপ্তানির উপর শুল্ক শূন্য করতে পারে, বলছিলেন দিল্লি ভিত্তিক বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তব। তার মতে, তবে চুক্তিতে কঠোর পারস্পরিক সম্পর্ক নিশ্চিত করতে হবে যাতে উভয় দেশই সমান হারে শুল্ক কমায়। ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চেয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা ও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। এর পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে পাকিস্তান। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে আহ্বান জানিয়েছে যে তারা যেন ভারতে পারমাণবিক পদার্থ চুরি ও কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক সংস্থা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করে। বিবৃতিতে আরও বলা হয়, IAEA এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উদ্বিগ্ন হওয়া, কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটছে। দ্য ডন বলছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেয়া হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে রাজনাথ বলেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো IAEA এর তত্ত্বাবধানে নেওয়া উচিত।
এদিকে ভারতে পারমাণবিক পদার্থ চুরির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা তুলে ধরে পাকিস্তান বলেছে 2023 সালের উত্তরাখণ্ডের দেরাদুনে 5 জনকে একটি তেজস্ক্রিয় ডিভাইস সহ ধরা হয়, যেটি ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেকটি ঘটনায় ক্যালিফোর্নিয়াম নামের এক ধরনের অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজার মূল্য $10 কোটি বেশি। 2021 সালেও ক্যালিফোর্নিয়াম পাচারের অন্তত 3টি ঘটনা ঘটেছিল। বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার পুনরাবৃত্তি ভারতীয় পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং ভারতে তেজস্ক্রিয় পদার্থের কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিতও দিচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।